হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস সেটে বাছাই করা কিছু প্রশ্ন রয়েছে যেগুলি সমস্ত আপকামিং এক্সামের জন্য কিন্তু হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? অপশন অমর সিংহ, নাকি নাগার্জুন, নাকি বরাহমিহির, নাকি অশ্বঘোষ? পারবি কেউ? বরাহমিহির। আচ্ছা, বরাহমিহির এই বৃহৎ সংহিতা গ্রন্থটি লিখেছিল কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। আচ্ছা, এই বৃহৎ সংহিতা গ্রন্থটির মধ্যে কি রয়েছে না জ্যোতির্বিদ্যা সংক্রান্ত কিন্তু বিষয়গুলি বা জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত বিষয় কিন্তু আলোচিত হয়েছে। আচ্ছা, বরাহমিহির কোন যুগের কবি ছিল? গুপ্ত যুগের কবি ছিল এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় একজন সভাসদ ছিল। আচ্ছা, বরাহমিহিরের লেখা বৃহৎ সংহিতা ছাড়া আরো কিছু গ্রন্থ রয়েছে। কি কি? পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ জাতক আর লঘু জাতক। তাহলে বরাহমিহিরের কয়টি গ্রন্থ আছে? মেন চারটে। কি কি? বৃহৎ সংহিতা, পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ জাতক আর লঘু জাতক। আচ্ছা, এবার অমর সিংহ। অমর সিংহের লেখা গ্রন্থের নাম কি? অমর কোষ। অমর সিংহের লেখা গ্রন্থটির নাম কি? অমর কোষ। আচ্ছা, নাগার্জুনের লেখা একটি গ্রন্থের নাম মাধ্যমিকা সূত্র। নাগার্জুনের লেখা একটি গ্রন্থে হচ্ছে মাধ্যমিকা সূত্র। আচ্ছা, নাগার্জুনকে কি বলা হয়? প্রাচীন ভারতের আইনস্টাইন বলা হয়। ঠিক আছে। আচ্ছা, আর অশ্বঘোষ। অশ্বঘোষের লেখা কয়েকটি গ্রন্থের নাম কি? বুদ্ধচরিত আর সূত্রালঙ্কার। আচ্ছা, বুদ্ধচরিত যদি বলে সেটা হবে অশ্বঘোষ, আর হর্ষচরিত যদি বলে সেটা কিন্তু হয়ে যাবে বাণভট্ট। হর্ষচরিতকে রচনা করেছে বাণভট্ট, আর বুদ্ধচরিত যখনই বলে দিবে তখন হয়ে যাবে অশ্বঘোষ। অশ্বঘোষ কোন শাসকের সময় ছিল না কনিষ্ক, কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্কের সভাসদ ছিল বা সভা কবি ছিল। নেক্সট প্রশ্ন। নর্মদা ছাড়া অমরকণ্টক পর্বত থেকে উৎপন্ন নদী কোনটি? নর্মদা ছাড়াও কিন্তু আরো একটি নদী ওই অমরকণ্টক পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে, তার নাম কি? অপশন বলছে তাপ্তি, নাকি মহানদী, নাকি সোন, নাকি বেতোয়া? পারবি? সোন নদী। আগে বল, এই যে অমরকণ্টক পর্বতটা রয়েছে সেটা কোন রাজ্যে রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। আচ্ছা, নর্মদা আর তাপ্তি হচ্ছে কি পশ্চিম বাহিনী নদী, আর বাকি নদীগুলো যেগুলো গোদাবরী রয়েছে, মহানদী রয়েছে, কৃষ্ণা, কাবেরী, এগুলো সব কি পূর্ব বাহিনী নদী। আচ্ছা, অপশনগুলো একটু দেখে নি। তাপ্তি। তাপ্তি নিয়ে একটা ইম্পর্টেন্স কিছু বল। তাপ্তি কোথায় উৎপন্ন হয়েছে? মধ্যপ্রদেশের মুলতাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। তাপ্তি কোথায়? মধ্যপ্রদেশের মুলতাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। এবং এই তাপ্তি নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছে কি সুরাট, যেটাকে ডায়মন্ড সিটি বলা হয়। এবং তাপ্তি নদীর তীরেই কিন্তু কাকরাপাড় অ্যাটমিক পাওয়ার স্টেশন গড়ে উঠেছে। ভারতে 7টি তোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কি কাকরাপাড়া, যেটা গুজরাটের এই সুরাটের তাপ্তি নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে। আচ্ছা, নেক্সট মহানদী। মহানদী কোথা থেকে উৎপত্তি লাভ করে? কোন রাজ্য? ছত্তিশগড় রাজ্যের রায়পুর ডিস্ট্রিক্টের সিওরা উচ্চভূমি থেকে। তাহলে ছত্তিশগড় রাজ্যের রায়পুর ডিস্ট্রিক্টের সিওরা উচ্চভূমিতে কিন্তু মহানদীটা উৎপত্তি লাভ করেছে, এবং সেটা কোথায় পড়েছে? পূর্ব দিকে পড়ে তোর বঙ্গোপসাগরে পড়েছে। আচ্ছা, মহানদী নদীর তীরে তোর কোন কোন শহরগুলো গড়ে উঠেছে? সম্বলপুর এবং কটক। উড়িষ্যার রাজধানী কি? কটক নয়, ভুবনেশ্বর। কটকে কি? কটক হচ্ছে ভারতের বা জাতীয় ধান গবেষণাগার কিন্তু রয়েছে কটকে। আচ্ছা, আর এই মহানদীর তীরেই তো সবচেয়ে দীর্ঘতম বাঁধটা রয়েছে, হীরাকুদ বাঁধ, তাই তো, যেটা সম্বলপুরের শহরে কিন্তু কাছে আছে। আচ্ছা, সোন নদী তাহলে জানলাম। তাহলে সোন নদী কোন নদীর উপনদী? সোন নদী হচ্ছে কিন্তু গঙ্গার উপনদী। সোন নদী গঙ্গার উপনদী। আচ্ছা, আর বেতোয়া। বেতোয়া কি না যমুনার কিন্তু উপনদী। কি কি রয়েছে যমুনার উপনদী? চম্বল, কেন, সিন্ধ, বেতোয়া, এগুলো সব কি যমুনা নদীর উপনদী। আচ্ছা, বেতোয়া নদীটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে না মধ্যপ্রদেশের হাসাঙ্গাবাদের উত্তরে বিন্ধ্য পাহাড় থেকে উৎপত্তি লাভ করে এটা কিন্তু তোর যমুনা নদীর সাথে কিন্তু মিলিত হয়েছে। হলো?
আচ্ছা, নেক্সট প্রশ্ন, নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সাথে জড়িত? নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সাথে জড়িত? অপশন বলছে শিল্পের উন্নয়ন, নাকি শহরের উন্নয়ন, নাকি গ্রামের উন্নয়ন, নাকি রেলের উন্নয়ন? কি? গ্রামের উন্নয়ন। আচ্ছা, নাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আচ্ছা, এখানে ওয়ার্ডটার মধ্যেই তো পেয়ে যাচ্ছি রুরাল ডেভেলপমেন্ট। রুরাল মানে কি? গ্রামের উন্নয়ন। অর্থাৎ নাবার্ডটা গঠিত কেন হয়েছিল? না কৃষি এবং গ্রামের উন্নয়ন করবার জন্য। আচ্ছা, এখানে যদি গ্রামের উন্নয়ন অপশন না থেকে যদি কৃষির উন্নয়ন দিত তখনও কিন্তু ওটা আনসার হতো। হলো। আচ্ছা, নাবার্ডটা কত সালে এস্টাবলিশড হয়েছে? 1982 সালে, সম্ভবত 12ই জুলাই। আচ্ছা, নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মুম্বাই। আর তো নাবার্ডের চেয়ারম্যান কে আছে? সাজি কেভি। সাজি কেভি। হলো। আচ্ছা, তো নেক্সট প্রশ্ন, সিএফএল, আমরা যে বাল্ব ব্যবহার করি না, এখন তো বাল্ব হচ্ছে সিএফএল আর এলইডি। ওই যে সিএফএল বাল্ব, এর ভেতর কি থাকে? যেমন আমাদের সাধারণ বৈদ্যুতিক বাল্বে কি থাকে? নাইট্রোজেন গ্যাস থাকে। সেরকম সিএফএল বাল্বের ভেতরে কি থাকে? অপশন বলছে সোডিয়াম বাষ্প ও নিয়ন, নাকি পারদ বাষ্প ও আর্গন, নাকি পারদ অক্সাইড ও নিয়ন, নাকি সোডিয়াম বাষ্প ও অক্সিজেন। পারবি? আচ্ছা, বলেছি ওর মধ্যে কিন্তু পারদ বাষ্প থাকে আর আর্গন থাকে। পারদ বাষ্প, পারদ কি? একটি তরল ধাতু, আর তরল অধাতু বললে কি হবে? ব্রোমিন। আর আর্গন কি? না বায়ুমণ্ডলের মধ্যে নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ যেগুলো রয়েছে, 6টা নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, তার মধ্যে কিন্তু আর্গন গ্যাসের পরিমাণ কিন্তু শতাংশের ভিত্তিতে সবচেয়ে বেশি, 0.93%। আচ্ছা, সিএফএল তার ফুল ফর্ম কি? না কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। সিএফএল বাল্বের ফুল ফর্ম কি? তাহলে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। আর একটা আছে এলইডি। এলইডির ফুল ফর্ম কি? লাইট এমিটিং ডায়োড। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, মানব দেহে, হ্যাঁ, এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, সেটা এলসিডি। আচ্ছা, এলইডি লাইট এমিটিং ডায়োড। সিএফএল হচ্ছে কি? তোর কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। হলো, যার মধ্যে কি থাকে? সিএফএল এর মধ্যে কি থাকে? পারদ বাষ্প থাকে এবং আর্গন থাকে। হলো। নেক্সট প্রশ্ন, মানব দেহের মুখের মধ্যে কত জোড়া লালা গ্রন্থি রয়েছে? আমাদের যে মুখের ভেতরে আমরা খাবার খেলে কি লালা মিশে যায়, তো এরকম লালা গ্রন্থি মুখের মধ্যে কত জোড়া রয়েছে? অপশন বলছে 3 জোড়া, নাকি 3টি? অপশন এ 3 জোড়া, অপশন বি 3টি, অপশন সি বলছে 6 জোড়া, নাকি 12 জোড়া। এটা ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল প্রশ্নটা। কি হবে? 3 জোড়া বা 6টি। কি কি? না প্যারোটিড গ্রন্থি, সাবমান্ডিবুলার গ্রন্থি আর সাবলিঙ্গুয়াল গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি কোথায় আছে? এই কানের দুপাশে এই সাইডে রয়েছে। তাহলে এখানে একটা, এখানে একটা রয়েছে। কটা হলো? 2টো। তাহলে প্যারোটিড গ্রন্থি কোথায় রয়েছে? এই কানের নিচে। আচ্ছা, সাবমান্ডিবুলার, মান্ডিবুলার মানে কি? এই চোয়ালের নিচে আছে সাবমান্ডিবুলার গ্রন্থি। আর সাবলিঙ্গুয়াল গ্রন্থি কোথায় আছে? লিঙ্গুয়াল মানে কি? ভাষা, ল্যাঙ্গুয়েজ। ভাষা কিসের সাথে মানে বলতে পারি আমরা? জিভ। তাহলে জিভের তলদেশে কিন্তু সাবলিঙ্গুয়াল গ্রন্থি রয়েছে। তাহলে 3 ধরনের লালা গ্রন্থি কি কি? প্যারোটিড গ্রন্থি, সাবমান্ডিবুলার গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। হলো। আচ্ছা, এই প্যারোটিড গ্রন্থিটাই যখন ফুলে যাবে তখন মাম্পস রোগ হয়। মাম্পস রোগ দেবে, এগুলো ফুলে যায়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন লালা গ্রন্থির মানে তোর ফুলে যাওয়ার জন্য তোর মাম্পস রোগ হয়, তখন আনসার কি হবে? প্যারোটিড গ্রন্থি। আচ্ছা, এই লালা গ্রন্থির কাজ কি? না লালা গ্রন্থির 3 ধরনের কাজ রয়েছে। এক হচ্ছে লালা গ্রন্থির মধ্যে লাইসোজাইম থাকে, যেগুলোর কাজ কি? না আমরা খাবার যে খাচ্ছি তার মধ্যে অনেক ব্যাকটেরিয়া আসছে, তো ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়। তাহলে লালা গ্রন্থির প্রথম কাজ কি? না লাইসোজাইম রয়েছে, যেগুলো খাবারের সাথে যে ব্যাকটেরিয়াগুলো আমাদের মুখের মধ্যে প্রবেশ করছে সেগুলোকে ধ্বংস করে দেবে। একটা হলো। 2 নাম্বার কি? না খাদ্য 3 ধরনের হয়। একটা হচ্ছে প্রোটিন জাতীয়, একটা শর্করা জাতীয়, আর একটা হচ্ছে স্নেহ পদার্থ জাতীয়। আমাদের মুখের মধ্যে আর ওই খাবারগুলোকে ভাঙতে সাহায্য করে বিভিন্ন কিন্তু এনজাইম বা উৎসেচক। মুখের ভেতরে টায়ালিন নামক একটি উৎসেচক রয়েছে, যেটা কি শর্করাকে ভাঙতে সাহায্য করে। হলো। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মুখের মধ্যে একটি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম টায়ালিন, যেটা লালা রসে রয়েছে। আচ্ছা, আর একটা কি? না তোর তোর কি? হ্যাঁ, মিউসিন। লালা গ্রন্থির মধ্যে লালার সাথে কিন্তু মিউসিন নামক একটা পদার্থ থাকে।
হলো। লালাগ্রন্থির মধ্যে কি থাকে, মিউসিন নামক একটা পদার্থ থাকে, যেটা যে খাবারটাকে পিচ্ছিল করে দেয়, ওই পদার্থটা মিশে গিয়ে খাবারটা পিচ্ছিল হয়ে যায়, দিয়ে আমাদের পেরিস্টালসিস চলন হতে সাহায্য করে। তাহলে লালাগ্রন্থি কি কি পেলাম, আমাদের মুখবিবরে 3 ধরনের লালাগ্রন্থি রয়েছে, 3 ধরনের বলতে 3 জোড়া লালাগ্রন্থি রয়েছে। আর লালাগ্রন্থির কাজ কি, লালাগ্রন্থির মধ্যে যে লাইসোজাইমগুলো থাকে সেগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে কাজে লাগে। এর মধ্যে মিউসিন নামক একটা পদার্থ থাকে যেটা খাবারটাকে পিচ্ছিল করে দেয় এবং পেরিস্টালসিস চলন হতে সাহায্য করে। আর একটা কি বললাম রে, আর একটা লাইসোজাইম থাকে যেগুলো কি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন। আর 12 জোড়া কি পড়েছিলাম, করোটি স্নায়ু, মাথায় রয়েছে করোটি স্নায়ু 12 জোড়া, আর সুষুম্না কাণ্ডে রয়েছে কি 31 জোড়া সুষুম্না স্নায়ু। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি সাংবিধানিক সংস্থা নয়, নিচের কোনটি সাংবিধানিক সংস্থা নয়? অপশন বলছে অর্থ কমিশন, নাকি ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, নাকি নির্বাচন কমিশন, নাকি রাজ্য মানবাধিকার কমিশন। পারবে? আচ্ছা, বলেছি আনসার হয়ে যাবে রাজ্য মানবাধিকার কমিশন। এবার আমাদের বুঝতে হবে সাংবিধানিক সংস্থা কি জিনিসটা। দেখ, ভারতে অসংখ্য সংস্থা রয়েছে, যেই সংস্থাগুলো গঠনের কথা ভারতের সংবিধানে রয়েছে লেখা, সেগুলোকে বলবো সাংবিধানিক সংস্থা। যেমন এই যে অর্থ কমিশন, 280 নম্বর আর্টিকেলে ভারতে লেখা রয়েছে যে একটা অর্থ কমিশন গঠনের কথা, তার ভারতের সংবিধানে তো লেখা আছে অর্থ কমিশনের কথা, তাহলে এটা সাংবিধানিক সংস্থা। তারপরে হচ্ছে ইউপিএসসি, 315 থেকে 323 নম্বর আর্টিকেলে লেখা আছে না ইউপিএসসি সম্পর্কে সংবিধানে, আচ্ছা তাহলে এটা একটা সাংবিধানিক সংস্থা। আচ্ছা, নির্বাচন কমিশন কি 324 নম্বর আর্টিকেলে আছে না নাই? আছে। তাহলে এগুলো যেহেতু সংবিধানে এই সমস্ত কমিশন বা সংস্থাগুলো গঠনের কথা রয়েছে, তাহলে এগুলো হয়ে যাবে সাংবিধানিক সংস্থা। এবার তোরা বলি তাহলে অসাংবিধানিক সংস্থা কি, যে সমস্ত সংস্থার কথা সংবিধানে উল্লেখ নেই। যেমন কি এই অসাংবিধানিক সংস্থাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা স্ট্যাটুটারি বডি আর একটা হচ্ছে তোর নন স্ট্যাটুটারি বডি। স্ট্যাটুটারি বডি কি না, যেগুলো সংবিধানে লেখা থাকেনি কিন্তু পার্লামেন্ট বিভিন্ন আইন প্রণয়নের মধ্য দিয়ে যে কমিশনগুলো বা সংস্থাগুলো গঠিত হয়েছে সেগুলোকে বলা হবে কি তোর স্ট্যাটুটারি বডি। যেমন ধর এই যে আরবিআই ব্যাংক, এসবিআই ব্যাংক, এলআইসি ব্যাংক, এগুলো সম্পর্কে কিন্তু ভারতের সংবিধানে তুই খুঁজে দেখবি কিচ্ছু পাবিনি, কিন্তু এগুলো কি ভারতে পার্লামেন্টে বিল পাস হয়েছে, রাষ্ট্রপতি সেগুলো সিগনেচার করে দিয়েছে, আইনে পরিণত হয়েছে, ওই আইনের জন্য স্পেসিফিক এক একটা কমিশন গঠন হয়েছে, এগুলো কিন্তু সংবিধান লেখা থাকেনি, এগুলো কি পার্লামেন্ট তৈরি করেছে আইনের মধ্য দিয়ে, সেগুলো হয়ে যাচ্ছে স্ট্যাটুটারি। অর্থাৎ অসাংবিধানিক সংস্থার মধ্যে দুটো ভাগ, একটা স্ট্যাটুটারি একটা নন স্ট্যাটুটারি। ওই স্ট্যাটুটারির মধ্যে তাহলে স্ট্যাটুটারি সংস্থা কোনগুলো, যেগুলো সংবিধানে লেখা থাকেনি কি পার্লামেন্ট তার আইনের মধ্য দিয়ে করেছে। হলো, যেমন এই যে রাজ্য মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশনটা কিন্তু তোর সংবিধানে নাই, এটা কি করেছে রাজ্য মানবাধিকার বা কেন্দ্র মানবাধিকার আইন দ্বারা এই কমিশনটা গঠিত হয়েছিল। তাহলে এটা কি স্ট্যাটুটারির মধ্যে। আর নন স্ট্যাটুটারিটা কি না, ওখানে পার্লামেন্টও আইন করেনি আর সংবিধানও লেখা নয়, কেন্দ্রীয় মন্ত্রী বা এক্সিকিউটিভ কাউন্সিল বা ইউনিয়ন কাউন্সিল থেকে মন্ত্রীরা করেছিল। যেমন নীতি আয়োগ, নীতি আয়োগ কি সংবিধানে নাই, তাহলে এটা কি তোর হচ্ছে সংবিধানের সংস্থা লয়, অসংবিধানের। এবার অসংবিধানের আবার দুটো ভাগ, কি একটা স্ট্যাটুটারি, ওটা কি আইন দ্বারা করেছে পার্লামেন্ট দ্বারা লয়, তো দেখবি নীতি আয়োগের সর্বোচ্চ প্রধান কে থাকে, প্রধানমন্ত্রী, মানে কি কেন্দ্রীয় মন্ত্রী দ্বারা হয়েছে। আবার দেখবি তোর এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা জাতীয় উন্নয়ন পরিষদ, এটাও কি ওটা প্রধানমন্ত্রী দেবে, ওইটা তো হেড থাকে, তাহলে কি এগুলো কেন্দ্রীয় মন্ত্রী দ্বারা তৈরি হয়েছে, তাই এটা নন স্ট্যাটুটারি বডি। তাহলে বুঝতে পারলি, সাংবিধানিক সংস্থা যেগুলো সংবিধানে লেখা আছে, অসাংবিধানিক সংস্থা যেগুলো সংবিধানে লেখা নাই, লেখা না থাকলেও তৈরি কিভাবে হয়েছে, দুভাবে তৈরি হয়েছে, একটা হচ্ছে আইনের মধ্য দিয়ে আর একটা হয়েছে কি কেন্দ্রীয় মন্ত্রীদের দ্বারা। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল? অর্থাৎ ভারত যখন স্বাধীন হয়েছে 1947 সালে, সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল? অপশন বলছে উইনস্টন চার্চিল, নাকি ক্লেমেন্ট এটলি, নাকি মার্গারেট থ্যাচার, নাকি পামারস্টোন। এই চারটে অপশনই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার আরও বলে দিচ্ছি অপশনগুলো। উইনস্টন চার্চিল প্রশ্ন বলেছে স্বাধীনতার সময় অর্থাৎ 1947-এ, ক্লেমেন্ট এটলি, নাকি মার্গারেট থ্যাচার, নাকি পামারস্টোন। পারবি? উইনস্টন চার্চিল লয়, আনসার হয়ে যাবে তোর স্বাধীনতার সময় তো ক্লেমেন্ট এটলি। আমরা যে অনেক প্র্যাকটিস সেট করেছিলাম তার মধ্যে যে ছিল
আমরা অফলাইনে যেগুলো করেছিলাম সেগুলো থাকেনি। তাহলে হচ্ছে ক্লিমেন্ট এটলি ছিল কিন্তু ভারতে যখন স্বাধীনতা হচ্ছে সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল ক্লিমেন্ট এটলি স্বাধীনতার সময়। 1857 সালে যখন মহাবিদ্রোহ হলো তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল? মাথায় রাখবি, পামারস্টোন। তাহলে পামারস্টোন, ভারত যখন মহাবিদ্রোহ হচ্ছে সেই টাইমে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পামারস্টোন। ভারত যখন স্বাধীনতা লাভ করছে তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল? ক্লেমেন্ট এটলি। আর অপশন কে আছে? উইনস্টন চার্চিল। যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 এই টাইম পিরিয়ডে যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল বা ক্রিপস মিশন যখন এসেছিল তখন কিন্তু ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল? তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পদে বসে আছে উইনস্টন চার্চিল। আর আছে একটা মার্গারেট থ্যাচার। মার্গারেট থ্যাচার হচ্ছে ইংল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ইংল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে মার্গারেট থ্যাচার। আর ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে ইন্দিরা গান্ধী। তাহলে চারটে প্রধানমন্ত্রী বুঝতে পারলি তো। মহাবিদ্রোহের সময় কে ছিল? পামারস্টোন। পামারস্টোন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল পামারস্টোন। স্বাধীনতার সময় ক্লিমেন্ট এটলি। উইনস্টন চার্চিল ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলনের সময়। আর হচ্ছে মার্গারেট থ্যাচার হচ্ছে ইংল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন। ভারতীয় সেনা দিবস বা আর্মি ডে পালিত হয় কত তারিখে? অপশন বলছে 15ই জানুয়ারি, নাকি 10ই মার্চ, নাকি 8ই অক্টোবর, নাকি 4ঠা ডিসেম্বর। কি হবে? 15ই জানুয়ারি হচ্ছে ভারতের আর্মি ডে। আচ্ছা, আর 10ই মার্চ আছে। 10ই মার্চটা পরে আসছি। আর আমাদের যে মিলিটারি ফোর্সগুলো করি তারপর প্যারামিলিটারি ফোর্সগুলোতে যাব। তাহলে আর্মি কততে? 15ই জানুয়ারি। আচ্ছা, তোর এয়ারফোর্সে? এয়ারফোর্স 4ঠা ডিসেম্বর। এয়ারফোর্স 8ই অক্টোবর। 8ই অক্টোবর। আর হচ্ছে তোর নাভাল বা নেভি ডে? নেভি 8ই ডিসেম্বর। 4ই ডিসেম্বর। 4ই ডিসেম্বর। তাহলে আর্মি ডে হচ্ছে 15ই জানুয়ারি, 8ই অক্টোবর হচ্ছে তোর কি? এয়ারফোর্স। আর হচ্ছে তোর কি বললাম? নেভি। নেভিটা হচ্ছে 4ঠা ডিসেম্বর। এবার হচ্ছে প্যারামিলিটারি যে ফোর্সগুলো রয়েছে কি কি? সিআইএসএফ ফাউন্ডেশন ডে কত সালে? সিআইএসএফ 10ই মার্চ। সিআইএসএফ ফুল ফর্ম কি? সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এই সিআইএসএফ এর ফাউন্ডেশনটা কবে? 10ই মার্চ। 10ই মার্চ। আচ্ছা, আর তারপর আছে সিআরপিএফ। সিআরপিএফ এর ফাউন্ডেশন ডে 27 এপ্রিল। কি মাথায় রাখবো? তার আগের দিন 26 এপ্রিল কি হয়? বিজয় কারগিল দিবস। 26 এপ্রিল বিজয় কারগিল দিবস। তার পরের দিনই হচ্ছে কি? সিআরপিএফ ফাউন্ডেশন ডে, অর্থাৎ 27 এপ্রিল। আর একটা পরে থাকছে বিএসএফ। বিএসএফ কি? 1লা ডিসেম্বর। প্রথম থেকে বলেছি শুনলে। আর্মি ডে হচ্ছে তোর 15ই জানুয়ারি। এয়ারফোর্স হচ্ছে তোর 8ই অক্টোবর। নাভাল হচ্ছে 4ঠা ডিসেম্বর। সিআইএসএফ হচ্ছে 10ই মার্চ। সিআরপিএফ হচ্ছে তোর 27 এপ্রিল। আর হচ্ছে 1লা ডিসেম্বর হচ্ছে বিএসএফ ফাউন্ডেশন ডে। আচ্ছা, ডাব্লিউপির প্রিভিয়াস ইয়ার্সে প্রশ্ন কি? পশ্চিমবঙ্গ পুলিশ দিবস কততে? 1লা সেপ্টেম্বর। আচ্ছা, নেক্সট প্রশ্ন। বেসবল খেলায় খেলোয়াড়ের সংখ্যা কত? বেসবল সে একটা ডাংলিয়ে থাকবে, দেখি বলটা হলে ফটাস করে মেরে দেবে। ওই বেসবল খেলায় খেলোয়াড়ের সংখ্যা কজন? অপশন বলছে 4 জন, নাকি 7 জন, নাকি 9 জন, নাকি 11 জন। পারবি? 9 জন। বেসবল খেলায় সদস্য সংখ্যা হচ্ছে কি বা খেলোয়াড় সংখ্যা লাগে 9 জন। আচ্ছা, যে বেসবল খেলা যেখানটায় খেলে সেটাকে কি বলা হয়? ডায়মন্ড বলা হয়। তাহলে ডায়মন্ড কোন খেলার সাথে যুক্ত? বেসবল খেলার সাথে যুক্ত। আচ্ছা, বেসবল কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা। হলো? তাহলে বেসবল 9 জন মিলে খেলে। বেসবল যেখানে খেলে সেটাকে ডায়মন্ড বলে। আর বেসবল হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা। আচ্ছা, এবার অপশন আছে 4। আমি অপশনগুলো বলেছিলাম, অপশনগুলো বলিনি মনে হয়। আচ্ছা, না বলা হয়নি মনে হচ্ছে। 4 অপশন 4। 4-এ 4 জন খেলোয়াড় লাগে কোন খেলায়? পোলো খেলায়। কিভাবে মাথা রাখবো? পোলো বানান কি? POLO। 4টা হচ্ছে লেটার রয়েছে, তার মানে পোলো খেলায় 4 জন লাগে। আচ্ছা, অপশন ছিল 7, যদি আমার অপশনগুলো বলা হয়নি। 7 জন কোন খেলা লাগে? কাবাডি। কাবাডির ওয়ার্ড কটা রয়েছে? 7টা। তো লেটার কটা রয়েছে কাবাডি? 7টা। KABADDI 7টা আছে। তার মানে কাবাডি খেলায় 7 জন প্লেয়ার লাগবে। নেটবল। নেটবলে ওয়ার্ড কটা আছে?
NETBALL, নেটবল খেলায় 7 জন লাগে। আর একটা মাথায় রাখতে হবে ওয়াটার পোলোয় 7 জন, তাহলে পোলোয় 4 জন, ওয়াটার পোলোয় 7 জন, 7 জন। আর কি কি লাগে? ওয়াটার পোলোয় খেলার সদস্য লাগে, খেলোয়াড় লাগে, নেটবল, কাবাডি লাগে, হলো। আচ্ছা, আর আছে 9 জন। 9 জন কি? খো খো। খো খো বানান কি? KHO, দুজনের মধ্যে গুণ করে দে, তাহলে 3 × 3 কত? 9 জন। খো খো খেলায় কজন খেলোয়াড় লাগে? 9 জন। আচ্ছা, 11 জন ক্রিকেট, ফুটবল, হকি, এগুলোতে কিন্তু সব 11 জন লাগে। আচ্ছা, আর একটা আছে তোর রাগবি। রাগবি কজন? 9 জন। 15। নিউজিল্যান্ডের জাতীয় খেলা রাগবি, 15 জন কিন্তু খেলোয়াড় লাগে। আচ্ছা, আজকের আলোচনার শেষ প্রশ্ন, এটি তোমাদের হোমওয়ার্ক থাকছে। তোমরা এর আগেও যেমন কমেন্টে জানিয়েছো, কমেন্টে এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট করবে। প্রশ্নটি হচ্ছে, চোখের সাথে কোন করোটিড স্নায়ু যুক্ত? আমরা একটি প্রিভিয়াস প্র্যাকটিস সেটে আমরা কিন্তু আলোচনা করেছি করোটিড স্নায়ু একবার ডিটেলসে, চেস্টীয় স্নায়ু কি, সংজ্ঞাবাহ স্নায়ু কি, তারপরে হচ্ছে বিভিন্ন যে তোমার সুষুম্না স্নায়ু কি। যদি তোমাদের না জানা থাকে বিষয়টা, তোমরা ওই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমরা নিজেরা আনসার করতে পারবে। তাহলে চোখের সাথে কোন করোটিড স্নায়ু যুক্ত? আর একটা লিখবে কি, যেটা আনসার হবে সেটা লিখছো, তার সাথে লিখবে সেটা মিশ্র প্রকৃতির না চেষ্টীয় প্রকৃতির নাকি সংবেদী প্রকৃতির, আনসারটা লিখবে। অপশন হচ্ছে ভেগাস নাকি অডিটরি নাকি অলফ্যাক্টরি নাকি অপটিক, হলো। আচ্ছা, আজকের আলোচনার প্রশ্ন এবং আলোচনাটা আমাদের কেমন লাগলো তোমাদের কাছে সেটাও কমেন্ট করে জানাবে। আচ্ছা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তোমরা সকলে প্রস্তুতি চ্যানেল তো তা প্রস্তুতির মধ্যে থেকো।